আজকে আমরা এমন এক হৃদয়স্পর্শী ভালোবাসার গল্প নিয়ে কথা বলবো, যেখানে একজন প্রাক্তন বক্সার এবং একজন অন্ধ মেয়ের জীবনের নানান উত্থান পতনের মধ্য দিয়ে গড়ে ওঠা ভালোবাসার গল্প। ছবিটির নাম অলওয়েজ। মুভির শুরুতে আমরা চেওলমিন নামে একটি ছেলেকে দেখি। সে সারাদিন বিভিন্ন ধরনের কাজ করে আর রাতে পার্কিং লটে কাজ করে। রাতে পার্কিং লটে কাজে যাওয়ার পরে তার দেখা হয় একজন বৃদ্ধের সাথে। বৃদ্ধ লোকটি চেওলমিনকে বলেন, এত পরিশ্রম করা ভালো না, শরীরের দিকে খেয়াল রাখতে হবে। এ কথা বলেই তিনি চলে যান। আসলে এই বৃদ্ধ লোকটি এখানে কাজ করতেন, কিন্তু আজ থেকে তাকে অন্য শহরে কাজ করতে হবে। চেওলমিন তার বদলে পার্কিং লটের প্রবেশদ্বারে থাকা কেবিনে বসে কাজ শুরু করবে। চেওলমিন কেবিনে বসে একটি বক্সিং ম্যাচ দেখছিলেন। ঠিক সেই সময় জংহুয়া নামে একটি মেয়ে কেবিনের ভিতরে আসে এবং তার হাতে অনেক ফল ও খাবার দেয়। চেওলমিন খাবারগুলো একপাশে সরিয়ে রেখে জিজ্ঞেস করে, তুমি কে? আমাকে কেন এগুলো দিচ্ছ? তখন জংহুয়া তার কথা শুনে কিছুটা ভয় পেয়ে যায় এবং পাল্টা জিজ্ঞাসা করে, তুমি কে? এখানে তো একজন বৃদ্ধ লোক থাকার কথা। আমি বৃদ্ধ লোকটির কাছে এসেছি। তখন চেওলমিন বলে, এই লোকটি চলে গেছে, এখন থেকে আমি এখানে থাকি। এই সময় আমরা বুঝতে পারি জংহুয়া আসলে অন্ধ, তাই সে চেওলমিনকে বৃদ্ধ লোক ভেবে খাবার দিয়েছিল। জংহুয়া জন্মগতভাবে অন্ধ ছিলেন না, একটা দুর্ঘটনায় সে অন্ধ হয়ে যায়। জংহুয়া প্রতিদিন এখানে আসতেন এবং টিভিতে একটি প্রোগ্রাম শুনতে পছন্দ করতেন, কিন্তু এখন সেই বৃদ্ধ লোকটি এখানে নেই। এরপর জংহুয়া মনে কষ্ট নিয়ে চলে যায় এবং যখন সে বাসের জন্য অপেক্ষা করছিল তখন বৃষ্টি শুরু হয়। চেওলমিন দূর থেকে জংহুয়াকে দেখে এবং তার প্রতি মায়া হয়, তাই সে তার কাছে গিয়ে তাকে ভিতরে আসতে বলে এবং সেই প্রোগ্রামটি শুনতে বলে, যা সে বৃদ্ধ লোকটির সাথে শুনত। জংহুয়া ভিতরে এসে অনেকক্ষণ প্রোগ্রামটি উপভোগ করে এবং চলে যাওয়ার আগে চেওলমিনকে কিছু ফল খেতে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা জানতে পারি জংহুয়া একটি কল সেন্টারে কাজ করেন। তার বস তার অন্ধত্বের সুযোগ নিয়ে তার সাথে খারাপ আচরণ করে। অন্যদিকে আমরা চেওলমিনকে একটি বক্সিং ক্লাবে যেতে দেখি, যেখানে তিনি মেন কোচের কাছে ক্ষমা চান। চেওলমিন বলেন, আমি যা করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তখন কোচ খুব রেগে গিয়ে বলেন, আমি আমার ছেলেকে ক্ষুধার্ত রেখেছি, কিন্তু তোমার কোনো কিছুর অভাব হতে দিইনি। এ কথা বলে তিনি উঠে চলে যান। এরপর কোচ সহকারী ক্লাবের বাকি সবাইকে ডেকে বলেন, এই হলেন চেওলমিন। তিনি 1999 সালে জাতীয় বক্সিং পদক জিতেছিলেন এবং ফাইনালে খুব অল্প সময়ের মধ্যেই জয়ী হয়েছিলেন। তখন বক্সার চুলমিন সেখানে এসে বলে, শেষ ম্যাচ তুমি আমার সাথে জিতেছিলে। এখানে আমরা বুঝতে পারি যে চেওলমিন একজন এক সময়কার ভালো বক্সার ছিলেন এবং তখন তার পিছনে এই কোচ ছিলেন, যিনি তাকে সব ধরনের সাহায্য করেছেন। বক্সার চুলমিন চেওলমিনকে চ্যালেঞ্জ জানায়, যাকে তিনি একবার পরাজিত করেছিলেন। চুলমিন বলে, তুমি এখন আমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, যদি পারো আসো। তখন চেওলমিন চ্যালেঞ্জ গ্রহণ করে না, কারণ তার বর্তমান অবস্থা ভালো না এবং তিনি এখন আর লড়তে পারবে না। কিন্তু কোচের সহকারী চেওলমিনকে বলে, তুমি তার সাথে একটা রাউন্ড লড়ো, তুমি পারবে। চেওলমিন মানা করে দেন। তখন মেন কোচ রেগে গিয়ে তাকে চড় মারেন এবং বলেন, এইখান থেকে চলে যাও। চেওলমিন সরি বলে এবং সেইখান থেকে চলে যান। রাতে যখন চ্যানমিয়ং পার্কিংয়ে তার কাজে থাকে, জংহুয়া আবার সেখানে আসে এবং তারা একসাথে সেই টিভি অনুষ্ঠান দেখতে শুরু করে, যা সে বৃদ্ধ লোকটির সাথে প্রতি রাতে দেখত। এখন জংহুয়া চ্যানমিয়নের সাথে বসে সেই প্রোগ্রামটি উপভোগ করে। জংহুয়া চেওলমিনকে জানালা খুলে দিতে বলে, কারণ সে দুর্গন্ধ পাচ্ছিল। চেওলমিন জানালা খুলে দেয় এবং দেখে যে পায়ের জুতা নষ্ট হয়ে গেছে, যার জন্য এত দুর্গন্ধ ছড়াচ্ছে। এরপর তারা দুজন একসাথে প্রোগ্রামটি দেখা শুরু করে। প্রোগ্রাম শেষ হলে জংহুয়া চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন চ্যানমিয়ন তার দিকে হাত বাড়িয়ে তার নাম বলে। জংহুয়া তার সাথে হাত মিলিয়ে জিজ্ঞাসা করে, তোমার হাতে তো শক্ত কেন? তুমি এই কাজ ছাড়া আর কি করো? চেওলমিন কোনো উত্তর দেয় না। এরপর জংহুয়া বিদায় নিয়ে চলে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি যে চেওলমিন তার অতীত নিয়ে কথা বলতে চায় না। পরের দিন চেওলমিন জংহুয়ার জন্য অপেক্ষা করে। আজ চেওলমিন পরিষ্কার কাপড় পরে এবং নতুন জুতা পরে এসেছে, যাতে দুর্গন্ধ না ছড়ায়। যখন জংহুয়া আসে তখন সে চেওলমিনের জুতার গন্ধ থেকে বুঝতে পারে যে চেওলমিন আজ নতুন জুতা কিনেছে, কিন্তু চেওলমিন বলে, না, আমি আরো কিছুদিন আগেই কিনেছিলাম। এবং উভয়ে প্রোগ্রাম দেখা শুরু করে। প্রোগ্রাম দেখার সময় জংহুয়া আবেগপ্রবল হয়ে কাঁদতে শুরু করে এবং চেওলমিনকে বলে, যখন আমরা দেখতে পাই না তখন জিনিসগুলো অনুভব করি। এরপর জংহুয়া জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি দেখতে কেমন, সুদর্শন? তখন চেওলমিন কিছুটা ইতস্তত বোধ করে এবং জানায়, মানুষ বলে আমি একজন শক্তিশালী পুরুষ। এরপর জংহুয়া প্রোগ্রাম দেখা শেষ করে চলে যাচ্ছিলেন। হঠাৎ একটি গাড়ি তার পাশ দিয়ে দ্রুত চলে যাওয়ার সময় জোরে হর্ন বাজায়। এতে জংহুয়া ভয় পেয়ে পড়ে যান এবং নিচে থাকা একটি দোকানের কিছু বোতল ভেঙে যায়। পড়ে যাওয়ার সময় ভাঙা গ্লাসে তার পা লেগে যায় এবং তিনি আহত হন।
চেয়াওলমিন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, যেখানে তার পায়ে ব্যান্ডেজ করা হয়। চেয়াওলমিন তাকে বাড়ি নিয়ে যেতে সাহায্য করে, কিন্তু জংহুয়া হাঁটতে না পারায় চেয়াওলমিন তাকে কাঁধে করে সিঁড়ি বেয়ে ওঠায়। এতে চেয়াওলমিন ক্লান্ত হয়ে পড়েন। জংহুয়া তাকে আরেকটি কাজ করতে বলেন। তাদের বাড়ির পানির লাইন বন্ধ ছিল এবং চেয়াওলমিন সেটি খুলতে সাহায্য করেন। পাইপে কাপড় আটকে থাকার কারণে পানি প্রবাহিত হচ্ছিল না, যা ঠিক করেন। এরপর চেয়াওলমিন চলে যেতে চাইলে জংহুয়া তাকে 2টি টিকিট দিয়ে বলে, এটা কনসার্টের টিকিট, তুমি তোমার বন্ধুর সাথে যেতে পারো। কিন্তু তখন চেয়াওলমিন বলে, আমার কোনো বন্ধু নেই। জংহুয়া বলে, তাহলে আমরা দুজন একসাথে যাই। চেয়াওলমিন যেতে রাজি হয়। পরের দিন জংহুয়া নিজেকে সুন্দর করে গুছিয়ে নেয়। সে তার চুলের নতুন স্টাইল করে এবং সুন্দর জামা কাপড় পরে বের হয়। চেয়াওলমিন তাকে দেখে অবাক হয়, তার সৌন্দর্য তাকে মুগ্ধ করে। তারা দুজন একসাথে বসে কনসার্ট দেখে। এরপর তারা একটি রেস্তোরাঁয় খেতে বসে। তখন জংহুয়া তার বাবা মার কথা বলতে শুরু করে। সে বলে, শেষবার যখন তাদের দেখেছিলাম তখন ভালো করে তাদের চেহারা দেখিনি, এখন তাদের চেহারা ঠিকমতো কল্পনায় আসে না। কথা বলার সময়, খাওয়ার সময় তার শরীরে খাবার পড়ে যায় এবং তার জামায় দাগ লেগে যায়। এরপর জংহুয়া চেয়াওলমিনকে তার সম্পর্কে বিস্তারিত বলতে বলে। তখন চেয়াওলমিন তার অতীত সম্পর্কে কিছুই বলতে চায় না। সে খারাপ ব্যবহার করে উত্তর দেয় এবং জংহুয়াকে অপমান করে বলে, আমি তোমার মতো না যে সকালবেলা কি খেয়েছি তা সবাইকে বলে বেড়াবো। এতে জংহুয়া ভীষণ কষ্ট পায়, কারণ সে চোখে দেখতে পারে না। আর এই সীমাবদ্ধতার জন্য খাওয়ার সময় তার জামায় খাবার পরে দাগ লেগে যায়। চেয়াওলমিনের তিরস্কার এবং অপমান তাকে আরও বেশি আঘাত করে। তবুও সে নিজের কষ্ট চেপে হাসি মুখে বিদায় নিয়ে বাড়ি চলে যায়। সাথে চেয়াওলমিনও জংহুয়াকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। সেখানে পৌঁছে চেয়াওলমিন তার অতীত সম্পর্কে বলতে শুরু করে। সে বলে, আমার বয়স এখন 30। যখন বয়সটা কম ছিল আমি একজন বক্সার ছিলাম, আর আমি তখন খুব খারাপ ছিলাম, খুব খারাপ। কিন্তু এখন চেষ্টা করছি ভালো হতে। তখন তোমাকে কিছু বলতে পারিনি, কারণ আমার লজ্জা লাগছিল। জংহুয়া চেয়াওলমিনের এই স্বীকারোক্তি শুনে কিছুটা আশ্বস্ত হয় আর শুভরাত্রি বলে চলে যায়। কিন্তু পরে জংহুয়া আর চেয়াওলমিনের সাথে দেখা করে না। তার পার্কিং লটের সামনে দিয়ে যায়, কিন্তু কথা বলে না। তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। এরপর কিছুদিন পরে চেয়াওলমিন তার পুরনো বক্সিং কোচের সাথে দেখা করে এবং জানায় যে সে আবার বক্সিং শুরু করতে চায়। এই সময় আমরা জানতে পারি যে চেয়াওলমিন গত 4 বছর 3 মাস জেলে ছিল। বক্সিং ছাড়ার পর সে মানুষের দেনার টাকা কালেক্ট করত এবং প্রয়োজনে মারধর করত। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি চেয়াওলমিন টাকা আদায়ের জন্য একজন লোককে মারধর করছে। এরপর লোকটিকে নিয়ে 7 তলার উপরে উঠে যায় এবং তাকে হুমকি দিয়ে বলে এখন রুম থেকে বের করে টাকা দিতে। তখন লোকটি জানায় তার কাছে কোনো টাকা নেই, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে এবং তার ছেলে মেয়েকে সে একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছে। আর ঠিক সেই সময় দরজার বাইরে থেকে কেউ বারবার দরজা খুলতে বলে। চেয়াওলমিন দরজা খুলতে যায়, আর সেই মুহূর্তে দেনাগ্রস্ত লোকটি নিজের শরীরে আগুন দিয়ে 7 তলা থেকে লাফ দেয়। চেয়াওলমিন তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না। শরীরে আগুন নিয়ে লোকটি একটি চলন্ত গাড়ির সামনে পড়ে যায়। গাড়ির চালক তাড়াতাড়ি গাড়িটি অন্যদিকে নেয়ার চেষ্টা করলে গাড়ি উল্টে যায়। এদিকে চেয়াওলমিনকে পুলিশ ধরে নিয়ে যায়। বক্সিং কোচ এই কথাগুলো শোনার পর চেয়াওলমিনকে অনুশীলনের সুযোগ দেয়। অন্যদিকে জংহুয়া যখন রাতে অফিস থেকে বাড়ি ফেরে, তার ম্যানেজারও সেখানে দাঁড়িয়ে থাকে। ম্যানেজার সবসময়ই জংহুয়ার প্রতি নোংরা নজর রাখে এবং সে জংহুয়ার ঘরে প্রবেশ করে, তাকে জোর করতে শুরু করে। আর ঠিক সেই সময় সেখানে চেয়াওলমিন আসে এবং এমন অবস্থা দেখে ভীষণ রেগে যায়। সে ম্যানেজারকে খুব খারাপভাবে মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যা করতে উদ্যত হয়। তখন জংহুয়া তাকে থামিয়ে দেয়, আর চেয়াওলমিন ম্যানেজারকে বলে, যদি তুমি আবার এখানে আসো এবং স্পর্শ করার চেষ্টা করো আমি তোমাকে মেরে ফেলবো। ম্যানেজার বয়ে সেখান থেকে পালিয়ে যায়। জংহুয়া খুব দুঃখিত বোধ করে এবং কান্নায় ভেঙে পড়ে। সে বলে, আমি আমার চাকরি ছেড়ে দেব, অন্য কিছু করব। তখন চেয়াওলমিন তাকে আশ্বস্ত করে বলে, আমি তোমার যত্ন নেব, আমি তোমাকে সাহায্য করব। তখন জংহুয়া বলে, তুমি আমাকে আরো দুর্বল করে তুলছো, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে একা থাকতে দাও। এরপর চেয়াওলমিন সেখান থেকে চলে যায়। পরের দিন রাতে জংহুয়া মন শান্ত করে চেয়াওলমিনের কাছে যায় এবং বলে, তুমি কি আমার সাথে কালকে বেড়াতে যাবে? তুমি তো বলেছিলে আমাকে তোমার জীবনে রাখবে, আমি চাকরি ছেড়ে দিয়েছি। চেয়াওলমিন সম্মতি জানায়, আর পরের দিন তারা দেখা করে। চেয়াওলমিন জংহুয়াকে একটি খুব সুন্দর কুকুর উপহার দেয়, যার নাম রাখে ইজি। এই উপহার পেয়ে জংহুয়া খুব খুশি হয়। এরপর চেয়াওলমিন জংহুয়াকে একটি নদীর তীরে নিয়ে যায়। সেখানে সে জানায় তার বাবা মা কেউই ছিল না। সে ছোটবেলায় নদীর ওপারে একটি অনাথ আশ্রমে বড় হয়েছে। তারা এই নদীতে সাঁতার কাটতো আর মাছ ধরতো, কিন্তু এখন দুঃখের বিষয় অনাথ আশ্রমটি ডুবে গেছে। তার মনে থাকা একমাত্র জায়গাটি এখন পানির নিচে। এরপর জংহুয়া চেয়াওলমিনকে একটি ছোট পাথর খুঁজে দিতে বলে। চেয়াওলমিন একটি পাথর তুলে জংহুয়াকে দেয়।
তখন জংহুয়া পাথরটি হাতে নিয়ে বলে, এই পাথরটা তুমি রেখে দাও, এটা তোমার কাছে থাকলে মনে হবে আমি তোমার সাথেই আছি, আর আমার কাছেও একটি পাথর আছে যা আমার মনে হয় তোমার মতো। এরপরে চেয়ন-মিং তার বক্সিং কোচের কাছে যায় এবং দিনরাত বক্সিং অনুশীলন শুরু করে। তিনি বিভিন্ন বক্সিং ম্যাচও খেলেন, যেখানে অনেক সময় আহত হন। জংহুয়া সবসময় চেষ্টা করেন যেন চেয়ন-মিনের মুখ খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়। যখনই তিনি আহত হন, জংহুয়া তার মুখ স্পর্শ করে দেখে এবং তার যত্ন নেন। তারা দুজন এখন একসাথে থাকেন। জংহুয়া চেয়ন-মিনের পিঠে মাসাজ করে দেয়, যা চেয়ন-মিন খুবই পছন্দ করেন। একদিন জংহুয়া চেয়ন-মিনকে তার বাবা মায়ের কবরের কাছে নিয়ে যায়, আর সেইখানে দাঁড়িয়ে খুব আবেগ নিয়ে বলে যে তার বাবা মা একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এবং সেই দুর্ঘটনার পরই তিনি চিরতরে দৃষ্টিশক্তি হারান। এইখানে একটি চরম সত্য ঘটনা প্রকাশ পায়। জংহুয়ার বাবা মা একটি দুর্ঘটনায় মারা যান এবং জংহুয়া তার দৃষ্টিশক্তি হারান, যা চেয়ন-মিনের ভুলের কারণে ঘটে। অনেক বছর আগে চেয়ন-মিন একটি দেনাগ্রস্ত লোকের কাছে টাকা আদায় করতে যান। সেই লোকটি অবশেষে এমন একটি অবস্থায় পৌঁছান যে তিনি নিজের শরীরে আগুন দিয়ে 7 তলা থেকে নিচে লাফ দেন। দুর্ঘটনাবশত তিনি একটি চলন্ত গাড়ির সামনে পড়েন, যা আসলে জংহুয়ার পরিবারের গাড়ি ছিল। এই দুর্ঘটনার ফলস্বরূপ জংহুয়া তার দৃষ্টিশক্তি হারান, যা তার জীবনের উপর গভীর প্রভাব ফেলে। আর সেই ঘটনার পরে চেয়ন-মিনকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। তারপর ফেরত এসে এখন একজন ভালো মানুষের মতো জীবনযাপন করছে। চেয়ন-মিন তখন বুঝতে পারে জংহুয়ার জীবনের ঘটনার জন্য সে নিজেই দায়ী। চেয়ন-মিন মনে মনে ভাবে, আমি যদি ভুল পথ না ধরতাম এবং সেই ব্যক্তির কাছে টাকা সংগ্রহ করতে না যেতাম, তবে এই দুর্ঘটনা কখনোই ঘটতো না। এরপর চেয়ন-মিন হাসপাতালে ডাক্তারের সাথে দেখা করতে যায় এবং জানায় সে জংহুয়ার চোখের চিকিৎসা করতে চায়। ডাক্তার জানায় যে চোখ পুনরুদ্ধার করা যেতে পারে, কিন্তু এতে অনেক খরচ হবে, প্রায় $30,000। চেয়ন-মিন টাকা ব্যবস্থা করার জন্য তার প্রতিপক্ষ চুলমিয়নের কাছে যায় এবং সাহায্য চায়। তখন চুলমিয়ন বলে, এক জায়গায় কথা বললে টাকার ব্যবস্থা হবে, তবে সেইখানে অনেক রিস্ক আছে। চেয়ন-মিন বলে ব্যবস্থা করে দিতে, তার টাকা লাগবে। এরপর চুলমিন একজন বক্সারের সাথে পরিচয় করিয়ে দেয়, যার নাম জন। চেয়ন-মিনকে বলে, তোমাকে একটা বক্সিং করতে হবে থাইল্যান্ডে। এটা অনেক বিপজ্জনক হতে পারে, এটি সাধারণ ফাইট ছাড়া কিছুই না, কিন্তু থাই পুলিশ জানতে পারলে ব্যাপারটা জটিল হয়ে পড়বে। ধরা পড়লে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। বক্সিং এর জন্য তোমাকে $30,000 এখন দিয়ে দিব, আর যদি জিততে পারো তাহলে তারা তোমাকে একটা ছোট বক্স দিবে, ওইটা আমার জন্য নিয়ে আসবে। আর থাইল্যান্ডের পুলিশ তোমাকে ধরলে কেউ তোমাকে চিনবে না। এতে চেয়ন-মিন রাজি হয়। আমরা বুঝতে পারি এটি একটি নীরব যুদ্ধ, তাই চেয়ন-মিনকে লুকিয়ে থাকতে হবে এবং তার পরিচয় পরিবর্তন করতে হবে। তাই চেয়ন-মিন তার আইডি এবং কাগজপত্র পুড়িয়ে ফেলেন। যাওয়ার আগে তিনি জংহুয়াকে হাসপাতালে নিয়ে যান, কারণ তার অপারেশন করাতে হবে। হাসপাতালে জংহুয়া বলে, আমি তোমার সাথে সেই নদীর তীরে বসতে চাই যেখানে প্রথম তোমার হাত ধরেছিলাম এবং সূর্যাস্ত দেখতে চাই। চেয়ন-মিন হেসে বলে, আচ্ছা, তুমি আগে ঠিক হয়ে যাও। ডাক্তার জংহুয়াকে ভিতরে নিয়ে যায় এবং চেয়ন-মিন কোচের সহকারীকে সব বিস্তারিত জানায় এবং জংহুয়ার দিকে লক্ষ্য রাখতে বলে। তারপর চেয়ন-মিন ফ্লাইটে থাইল্যান্ড চলে যায়। থাইল্যান্ডের বক্সিং ম্যাচ শুরু হলে চেয়ন-মিন প্রথমে পুরোপুরি হতাশাজনক অবস্থায় পড়েন। তার প্রতিপক্ষের শক্তিশালী আঘাতগুলোর কাছে তিনি বেশিরভাগ সময়ই হেরে যাচ্ছিলেন। প্রতিপক্ষের ধুমধারাক্কা মারে চেয়ন-মিন নাকাল হয়ে পড়েছেন এবং রিংয়ের মধ্যে পড়ে যান। এমন সময় দর্শকের হর্ষধ্বনি এবং চেতনার প্রয়াসে চেয়ন-মিয়নের ভিতরে নতুন শক্তি সঞ্চারিত করে। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ান, মুখে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে প্রতিপক্ষের দিকে তাকান। সারা শরীর ব্যথায় জর্জরিত, কিন্তু চেয়ন-মিনের মধ্যে এক অনন্য শক্তি জাগ্রত হয়। ম্যাচের শেষ পর্যায়ে চেয়ন-মিন প্রতিপক্ষকে একের পর এক শক্তিশালী আঘাত করেন এবং শেষ পর্যন্ত প্রতিপক্ষকে রিংয়ে পরাজিত করেন। বিজয়ের মুহূর্তে দর্শকের কণ্ঠে উল্লাসের রুলিং শুরু হয় এবং চেয়ন-মিনের বুকের মধ্যে বিজয়ের আনন্দের ঝলক দেখা যায়। সেইখানে চুলমিন চেয়ন-মিনের বিপক্ষে বাজি ধরেছিল আর সব টাকা হেরে যায়। চেয়ন-মিন ম্যাচ জিতার পরে মিস্টার জনের কথা অনুযায়ী চেয়ন-মিন 10 ক্যারেটের হীরা পায়। চেয়ন-মিন হীরা নিয়ে দেশে ফিরে আসে, আর এরপর রাস্তায় চুলমিন গাড়ি দিয়ে আঘাত করে, তাকে অনেক মারধর করে এবং তার চেহারার অনেক বাজে অবস্থা করে ফেলে। অন্যদিকে জংহুয়ার অপারেশন সফলভাবে সম্পন্ন হয় এবং সে আবার পৃথিবীর আলো দেখতে পায়। অপারেশনের পর জংহুয়া চেয়ন-মিনকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। হতাশ হয়ে সে থানায় যায় এবং চেয়ন-মিন নিখোঁজ বলে জানায়। পুলিশ তখন চেয়ন-মিনের ছবি ও ভোটার কার্ড চায়, কিন্তু জংহুয়া কিছুই দিতে পারে না, কারণ চেয়ন-মিন থাইল্যান্ড যাওয়ার আগে সব পুড়িয়ে ফেলেছিল। নিরাশ হয়ে জংহুয়া বাড়ি ফিরে আসে।
কিছুদিন পর জংহুয়ার বাড়ির মালিক তাকে বাড়ি ছেড়ে যেতে বলে, কারণ তারা সেই বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং বানাবে। তবে জংহুয়া যেতে চায় না, কারণ তার মনে হয় চলে যাওয়ার পর যদি চেওলমিন ফিরে আসে তবে সে তাকে খুঁজে পাবে না। কিন্তু বাড়ির মালিক তাকে বাধ্য করে চলে যেতে। সব জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় হঠাৎ চেওলমিনের নামে একটি পার্সেল আসে। পার্সেলটি যেই ঠিকানা থেকে পাঠানো হয়েছিল জংহুয়া সেই ঠিকানায় যায় এবং সেইখানে লোকটির সাথে দেখা করে যিনি পার্সেলটি পাঠিয়েছিলেন। আমরা দেখতে পাই যে পার্সেল পাঠানো লোকটি আসলে সেই দেনাগ্রস্ত লোক যার কাছ থেকে চেওলমিন টাকা আদায় করতে গিয়েছিল। এই লোকটি তখন নিজের শরীরে আগুন দিয়ে 7 তলা থেকে লাফ দিয়েছিল এবং তারই কারণে জংহুয়া তার দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। এই লোকটির চিকিৎসার পুরো খরচ চেওলমিনই এতদিন দিয়ে আসছিল। যখন জংহুয়া তার সাথে দেখা করে তখন সেই লোকটি তাকে পুরো ঘটনাটি জানিয়ে দেয় এবং জংহুয়া জানতে পারে যে তার জীবনের এত বড় ট্র্যাজেডির মূল কারণ ছিল চেওলমিন। জংহুয়া সেই লোকটির কাছ থেকে সরাসরি চেওলমিনের প্রিয় নদীর তীরে চলে যায়। সেখানে বসে সে তার কাছে থাকা চেওলমিনের পাথরটিকে আদর করে এবং তাকে ভীষণভাবে মিস করে। এরপর বাড়ি ফিরে এসে জংহুয়া চোখ বন্ধ করে চেওলমিনের মুখের একটি মূর্তি বানায়, যেন সেই মূর্তির মাধ্যমে সে তাকে অনুভব করতে পারে। এরপর আমরা দেখি জংহুয়া মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানায় এবং সেগুলো বিক্রি করে। পাশাপাশি সে একটি হাসপাতালে রোগীদের ম্যাসাজ করে দেওয়ার কাজ করে নিজের জীবনের নতুন অর্থ খুঁজে পেতে এবং চেওলমিনকে মনে রেখে এগিয়ে চলে। একদিন হাসপাতালে জংহুয়া একজন রোগীকে ম্যাসাজ করে দেওয়ার সময় আমরা সেখানে চেওলমিনকে অসুস্থ অবস্থায় দেখতে পাই। জংহুয়ার কথা শুনে চেওলমিন আবেগপ্রবল হয়ে তার দিকে তাকায়, কিন্তু চুপচাপ থাকে। কিছুক্ষণ পরে জংহুয়া চেওলমিনের কাছে এসে ম্যাসাজ করতে শুরু করে। চেওলমিনের চোখ থেকে অশ্রু ঝরতে থাকে, কিন্তু সে একটা শব্দও করে না, যেন তার যন্ত্রণাগুলো চাপা পড়ে থাকে সেই নীরব কান্নার ভেতরে। তার চেহারা এতটাই খারাপ হয়ে গেছে যে চেওলমিন ইচ্ছাকৃতভাবে নিজের পরিচয় গোপন রাখে। তার হৃদয় ভেঙে যায়, কারণ সে জানে যে জংহুয়া তার কাছেই আছে, অথচ সে সত্যিটা বলতে পারছে না, শুধু নীরবে তার স্পর্শে নিজেকে হারিয়ে ফেলে। এর কিছুদিন পরে চেওলমিন কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বের হয় এবং সরাসরি জংহুয়ার দোকানে যায়। তখন জংহুয়া দোকানে ছিল না, তার এক বন্ধু সেখানে ছিল। দোকানে থাকা জংহুয়ার প্রিয় কচ্ছপটা দেখে চেওলমিন সেটাকে নিজের সাথে নিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে জংহুয়ার কুকুর চেওলমিনকে চিনে ফেলে এবং তার পেছনে পেছনে যেতে থাকে, বারবার শব্দ করে ডাকতে থাকে, কিন্তু জংহুয়া বুঝতে পারে না যে এই লোকটাই তার হারানো ভালোবাসা। জংহুয়া যখন দোকানে ফিরে আসে দেখে তার প্রিয় কচ্ছপটা নেই। তখন তার বন্ধু বলে কিছুক্ষণ আগে একটা অসুস্থ লোক দোকানে এসেছিল এবং সে হয়তো কচ্ছপটা নিয়ে গেছে। এই কথা শুনে জংহুয়া ধীরে ধীরে বুঝতে পারে যে সেই লোকটাই আসলে চেওলমিন ছিল, কারণ কচ্ছপটা চেওলমিনের খুব প্রিয় ছিল এবং কুকুরটাও তাকে চিনতে পেরেছে। জংহুয়ার মনটা হঠাৎই কান্নায় ভরে ওঠে, কারণ সে বুঝতে পারে তার ভালোবাসা খুব কাছেই ছিল, কিন্তু তিনি তাকে চিনতে পারেননি। জংহুয়া যখন বুঝতে পারে যে সেই অসুস্থ লোকটাই আসলে তার ভালোবাসার চেওলমিন, সে তৎক্ষণাৎ দৌড়ে বেরিয়ে পড়ে তাকে খুঁজতে, কিন্তু যতই খোঁজে কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। অবশেষে হতাশা ও ব্যথায় ভেঙে পড়ে, সে অঝরে কান্না শুরু করে। নিজের মন ভালো করার জন্য জংহুয়া সেই নদীর তীরে চলে যায়। সেখানে সে চেওলমিনকে দাঁড়িয়ে থাকতে দেখে, যেখানে তারা প্রথম একসঙ্গে সময় কাটিয়েছিল। জংহুয়ার হৃদয় আনন্দে ও আবেগে ভরে ওঠে, যেন সমস্ত কষ্ট এক মুহূর্তে দূর হয়ে গেছে। জংহুয়া চেওলমিনের সামনে দাঁড়িয়ে তার দিকে গভীরভাবে তাকিয়ে বলে, কেন এমনটা করলে? আমি শুধু সুস্থ হওয়ার পরে তোমাকে দেখতে চেয়েছিলাম, তোমার চেহারাও দেখতে চেয়েছিলাম। চেওলমিন নীরব থাকে, তার চোখে এক গভীর দুঃখের ছায়া। জংহুয়া তার দিকে এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং অঝরে কান্না শুরু করে। তারা দুজনেই আবেগ আপ্লুত হয়ে পড়ে, যেন এতদিনের সব কষ্ট, অপেক্ষা আর ভালোবাসা এক মুহূর্তে মিশে গেছে। শেষমেশ চেওলমিন নীরবতা ভেঙে ফিসফিস করে বলে, আমি তোমাকে ভালোবাসি জংহুয়া। সেই 3টা শব্দ যেন তাদের দুজনের জীবনে নতুন করে আলো নিয়ে আসে। আর এইখানেই এই সুন্দর ভালোবাসার মুভিটি শেষ হয়, যেখানে চেওলমিন এবং জংহুয়াকে একে অপরের ভালোবাসায় নতুনভাবে জীবন খুঁজে পায়। তাদের মুহূর্তের সেই আবেগঘন আলিঙ্গনেই যেন প্রতিটা ব্যথা, কষ্ট আর অপরাধবোধের অবসান ঘটে। ভালোবাসার শক্তিতে তারা নতুনভাবে জীবন শুরু করার প্রতিশ্রুতি দেয়।